টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব চিন্তাশীল এই নাটকটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই নাটকটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই নাটকটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই নাটকটির উপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই নাটকটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই নাটকটি পড়া। এখন এই নাটকের ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। দেখো, চলে এলাম পরবর্তী স্লাইড। প্রথমেই লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেটাকে বলা হচ্ছে ভিএসএকিউ, যার প্রশ্নমান থাকছে 1। এখানে একটা বাক্যে উত্তর দিতে হচ্ছে তোমাদের। মাল্টিপল চয়েসে তোমরা অপশনের মধ্যে থেকে 3টে হোক কি 4টে হোক তার মধ্যে থেকে তোমরা রাইট আনসার চুজ করছো, আর ভিএসএকিউতে তোমরা একটা পূর্ণ বাক্যে উত্তর দিচ্ছ। এরপরে থাকছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 2 অথবা 3। 2 এর প্রশ্ন হলে সেগুলোকে 4টে বাক্যে, 3 এর প্রশ্ন হলে সেখানে 5 থেকে 6টা বাক্যে তোমাদের উত্তর করতে হচ্ছে। এবং যে লাইনটা তুলে আলোচনা চাইছে বা যার প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নের সেইভাবেই উত্তর তৈরি করতে হবে। বেশি কথা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে থাকছে হাতে কলমে অংশ। হাতে কলমে অংশগুলো বইয়ের মধ্যে থাকা, অর্থাৎ তোমাদের চিন্তাশীল নাটকটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে সেখানে কিছু কোশ্চেন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে কিছু ব্যাকরণেরও অংশ রয়েছে। সেই প্রশ্নগুলো সমস্ত আমরা সলভ করে দিচ্ছি এই হাতে কলমে অংশটার মধ্যে। আমরা চলে যাব বহু বিকল্প ভিত্তিক বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে। তবে এখানে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা ভিএসএকিউ বা এসএকিউ বা হাতে কলমে যার যে প্রশ্নটা দরকার পড়ছে সেই অংশটা খুঁজে পেতে পারো এবং এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। আমরা ঢুকে যাব মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে। দেখো, প্রথমেই লেখা আছে, আর আমরা জানি যে চিন্তাশীল এই নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর চিন্তাশীল নাটকটি দেখো থেকে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো বাছা শব্দের ধাতুর নাম। আমরা দেখেছি চিন্তাশীলে যে প্রথমেই যে শব্দটা কে সম্বোধন করছে, বাছা, বাছা বলে মা সম্বোধন করছে। কাকে সম্বোধন করছে তোমরা অবশ্যই বলবে। আর আমরা কি করব, আমরা যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আলোচনা করব সেগুলো আমরা নাম্বার কাউন্ট করব, যে মানে তোমরা আমার সাথে নাম্বার কাউন্ট করবে যে তোমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে টোটালে কত মার্কস পেলে এবং সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। তাহলে আমরা দেখে নিই যে বাছা শব্দের ধাতুর নাম। বাছা শব্দটি চিন্তাশীলের মা তাকে বলছে। দেখো লেখা আছে ক বৎস, খ বৎসর, গ আছে বাচ্চা, ঘতে আছে বাছ। বাছে একটা হস চিহ্ন রয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে বাছা, এই বাছা শব্দের যে ধাতু নিষ্পন্ন যে শব্দ থেকে এসেছে সেটা হলো বাছ, কিন্তু বাছা শব্দের ধাতুর নাম হলো বৎস। সঠিক উত্তর এখানে অপশন ক। বাছা শব্দটা অর্থাৎ মা কাকে বাছা বলে সম্বোধন করছে না, নরহরিকে বাছা বলে সম্বোধন করছে। আমরা প্রথমেই এটি পাচ্ছি। প্রশ্ন 2 লেখা আছে ভাষার পরিবর্তন বোঝাতে নরহরি যে শব্দটির অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করেছে, ভাষার পরিবর্তন
বোঝাতে নরহরি কোন শব্দটি নিয়ে আলোচনা করেছে বা অর্থের পরিবর্তন নিয়ে? কতে লেখা আছে লক্ষ্মী, খতে আছে দুর্গা, গতে আছে সরস্বতী, ঘতে আছে গঙ্গা। যখন লক্ষ্মী বলে তার মা সম্বোধন করে নরহরিকে, সেই সময় নরহরি কি করতে থাকে? সেই শব্দের পরিবর্তন বিষয়ে আমাদেরকে অনেক কিছু জানাতে থাকে, এই অর্থ পরিবর্তন নিয়ে জানাতে থাকে। এবং সেই প্রসঙ্গে লক্ষ্মীর যে অর্থ পরিবর্তন, এখন যে লক্ষ্মীর ব্যবহার, তার মা কেন তাকে লক্ষ্মী বলে ডাকলো, সেই সব কথাবার্তা আমরা শুনেছি। দেখো প্রথমেই দেখো লেখা আছে অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করেছে, তা হলো ক। প্রথমেই পেয়ে যাচ্ছি লক্ষ্মী। তার মা যখন তাকে লক্ষ্মী বলে সম্বোধন করে, সেই সময় তার প্রত্যুত্তরে সে বিভিন্ন রকম লক্ষ্মীর অর্থ পরিবর্তন, এখন কিভাবে লক্ষ্মী ব্যবহার হয় সেই সম্বন্ধে আমাদেরকে জানিয়েছে। আমরা অবশ্যই পরে ওগুলো আলোচনা করব। প্রশ্ন 3 দেখো লেখা আছে সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র কথা বলেছে। এই কথাটি বলেছে নরহরির কে? তার মা নরহরিকে ফেলে যখন চলে যায়, অর্থাৎ নরহরি তো কিছুতেই খাওয়া শেষ করছে না, সেই সময় তার মা কাকে ডেকে এনেছিল এবং তার মুখ থেকেই এই কথাটি বেরিয়েছিল। আমরা দেখে নেব অপশনগুলো। কতে আছে মা, খতে আছে মাসিমা, গতে আছে দিদিমা, ঘতে আছে পিসিমা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মাসিমা, যে এই কথাটি বলেছিল সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। এবং এই হেসেই কুরুক্ষেত্র থেকে আবারও বিভিন্ন কথার সূত্রপাত তৈরি হয়েছিল এবং আমরা দেখেছি যে নরহরি তাকে আবার সেই কথার পরিপ্রেক্ষিতে আবার কুরুক্ষেত্র কথাটা শুনে সে আবার কাঁদতে শুরু করে দিয়েছিল। প্রশ্ন 4 তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে, এ কথা বলেছে নরহরির কে? ক মা, খতে আছে মাসিমা, গতে আছে দিদিমা, ঘতে আছে ভাগ্নে। এই কথাটি বলেছিল তার দিদিমা। অর্থাৎ তার এই যে আচরণ, এই আচরণ, সেই যে ঘন্টার পর ঘন্টা ধরে সে ভাতের থালা নিয়ে বসে রয়েছে, তার এই আচরণ দেখে কি বলেছিল দিদিমা? তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। কারণ সে সবসময় চিন্তা করতে থাকে এবং একটা প্রসঙ্গ থেকে সে আর একটা প্রসঙ্গে চলে যায় এবং সেই তার চিন্তা, সেই চিন্তাটাকে কিছুতেই থামানো যায় না এবং তার ফলে তার বাড়ির লোকজন কি হয়ে যায়? বাড়ির লোকজন অস্থির হয়ে যায় তার এমন রকম দেখে। প্রশ্ন 5 আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র হলো। আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র কি? ক পানিপথ, খ পলাশী, গতে আছে কুরুক্ষেত্র, ঘতে আছে সিপাহী বিপ্লব। আমরা তাহলে জানি এখানে আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র বলা হয়েছে কাকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ কুরুক্ষেত্র। এই যে হেসেই কুরুক্ষেত্র। এবং সেই প্রসঙ্গে আমরা দেখেছি নরহরিকে বলতে যে কি করে হাসি সম্ভব, কুরুক্ষেত্রের যুদ্ধে তো কত কাহিনী, সেই কাহিনীর মধ্যে দিয়ে সে যখন সেই কাহিনীর বর্ণনা শুরু করে সে আবার তখন কাঁদতে বসেছিল। তাই বলা হয়েছে যে সেখানেই বলা হয়েছে যে আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র, এই শব্দটা উল্লেখ রয়েছে, ফলে আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র বলা হচ্ছে কুরুক্ষেত্রকে, কুরুক্ষেত্রের যুদ্ধকে, যেটি মহাভারতে পেয়েছি আমরা। প্রশ্ন 6 এলাম। দেখো নরুকে দেখে হেসেছে। নরুকে দেখে হেসেছে কে? ক সুবলার মা, খতে আছে সুবলের মা, গতে আছে মাসিমা, ঘতে আছে সুফলের মা। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো তো? সুবলের মা, সুবলা নয়। দেখো এই দুটোর মধ্যে একটু সিমিলারিটি আছে এবং সেখান থেকে এটা ভালোভাবে পড়বে, সেটা হলো সঠিক উত্তর হয়ে যাবে সুবলের মা। তাহলে প্রশ্নে আমরা অপশন নিয়ে নিচ্ছি 6 নম্বর প্রশ্নের অপশন খকে আমরা সঠিক উত্তর হিসেবে নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই আমার সাথে সাথে নাম্বার কাউন্ট করতে থাকো, কে কত স্কোর করছো এমসিকিউতে। 7 নম্বর প্রশ্ন সুবলের মা তোকে দেখে হেসেই ড্যাশ। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে বলতেই পারবে তোমরা, যে কুরুক্ষেত্র। সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র, প্রথম অপশনটাই হয়ে যাচ্ছে। খতে রয়েছে কুটিপাটি, গতে আছে পাগল, ঘতে আছে কোনোটি নয়, সুতরাং এগুলো হচ্ছেও না। প্রশ্ন 8 সূর্য তো অস্ত যায় না, নরুর ব্যাখ্যায় প্রকৃত বিষয়টি কি? এখানে নরু বলে কাকে সম্বোধন করা হয়েছে? নরহরিকেই, তার মাও নরু বলে ডেকেছে। ক সূর্য উদয় হয়, খতে আছে সূর্য আড়ালে যায়, গতে আছে পৃথিবী উল্টে যায়, ঘতে আছে পৃথিবী ঘোরে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সূর্য আড়ালে যায়, কারণ আমরা
না আচ্ছা, সূর্য আড়ালে যায় হবে না অবশ্যই, পৃথিবী উল্টে যায়। কারণ পৃথিবী উল্টে যায় কারণ বলা হচ্ছে কারণ পৃথিবীর যে দৈনিক গতি তাতে পৃথিবীর ঘুরছে, ক্রমাগত ঘুরছে, সূর্যকে প্রদক্ষিণ করে চলছে, সেই কারণে একদিকে হচ্ছে রাত আর একদিকে হচ্ছে দিন। তোমরা অবশ্যই ভূগোলে এই সমস্ত পড়েছো, তাই বলা হয়েছে যে সূর্য অস্ত যায় না। নরুর ব্যাখ্যার প্রকৃত বিষয়টি হলো পৃথিবী উল্টে যায়। পরের প্রশ্ন 9, নরহরির ভাগ্নের নাম ছিল, নরহরির ভাগ্নের নাম কি ছিল? কতে আছে মধু, খতে আছে জাদু, গতে আছে হর, গতে আছে হারু। সঠিক উত্তর নরহরির ভাগ্নের নাম ছিল জাদু। প্রশ্ন 9-এর আনসার হয়ে যাচ্ছে খ। 10, নরহরির মতে শিশুদের সঙ্গে কথা বলার সময় তাদের সেই কথার মাধ্যমে কি কি হওয়া উচিত? যখন একটি শিশুর সাথে কথা বলা হয় তখন সেই শিশু যা আমরা কথা বলি তা সে সত্যি কথা বলতে গেলে সেটাই সে হুবহু কপি করে। এবার সেই কারণেই নরহরি বলেছে কি শিশুদের সঙ্গে কথা বলার সময় বিশেষভাবে সচেতন হওয়া দরকার, এবং সেই কারণে কি হওয়া উচিত? তাদের সঙ্গে কথা বলার মাধ্যম কতে আমোদ ও শিক্ষা, খতে আছে শিক্ষা ও সৌজন্য, গতে আছে আনন্দ, ঘতে আছে উন্নতি ও বিকাশ। নরহরি সেই হিসাবে একজন যে ভালো কথা বলতে পারে কিন্তু অকর্ম, মানে সে কর্মবিমুখ, বলতে গেলে সে বাকসর্বস্ব একটি ব্যক্তি কিন্তু সে কর্মবিমুখ, এবং সে শিশুদের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় সেই সম্বন্ধে সে বলতে চেয়েছে যে কথাটা ঠিক অবশ্যই, কিন্তু সে কোথায় কোন সময় কোন কাজ করতে হবে, কোন সময় কি কথা বলা যায় সেই সম্বন্ধে সে সম্পূর্ণ অলস, এবং সেই অলসতার চরিত্র তার এই আমরা নাটকটার মধ্যে দেখতে পাই, তার যে অলস চরিত্র। দেখো লেখা আছে ক আমোদ ও শিক্ষা, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন গ। তাহলে নরহরির মতে শিশুদের সঙ্গে কথা বলার জন্য দরকার আমোদ, এবং তার কথার মাধ্যম হওয়া দরকার আমোদ এবং শিক্ষা দুটোই। 11, নরহরির মা তার ভাগ্নেকে কি করতে বলেছিলেন? নরহরির মা তার ভাগ্নেকে কি করতে বলেছিলেন? ক পড়াতে, খ আদর করতে, গতে আছে বকতে, ঘতে আছে কথা বলতে। নরহরির মা তার ভাগ্নেকে আদর করতে বলেছিল, কোলে নিতে বলেছিল। সঠিক উত্তর অপশন খ। এরপরে চলে যাব আমরা প্রশ্ন 12, এবং আমি 11টায় যাচ্ছি আর একবার, এবং এই প্রসঙ্গে নরহরির প্রতিক্রিয়া কি ছিল? নরহরি আদর পর্যন্ত করতে চায়নি, কারণ সেইটুকু কাজ করতেও তার ভালো লাগছে না। ফলে আমরা দেখেছি যে নরহরির প্রত্যুত্তরে সে কত কথাই বলেছিল, এবং তাতে তার মা অস্থির হয়ে গিয়েছিল। দেখো 12তে এলাম, অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। কি মুখস্থ করিয়ে দেবে? ক ব্যাকরণ, খতে আছে গল্প, গতে আছে সমাস, ঘতে আছে নাম। কাকে কি মুখস্থ করে দেবে? না সেই বাচ্চাকে নরহরি অল্প অল্প করে সমাস মুখস্থ করিয়ে দেবে। সঠিক উত্তর অপশন গ। 13 নম্বর প্রশ্ন, নরহরির ভাগ্নেকে কোলে করে কে প্রবেশ করেছিলেন? ক মা, খতে আছে মাসিমা, গতে আছে দিদিমা, ঘতে আছে হরিদাস। সঠিক উত্তর তার মা। তার মা নরহরির ভাগ্নেকে কোলে করে প্রবেশ করেছিলেন। নাটকের এই দৃশ্যে আমরা দেখতে পেয়েছি, আমরা দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পেয়েছি সেটি। সঠিক উত্তর অপশন ক। এবং এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোন দৃশ্যে কোনটা ঘটছে, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রশ্ন 14, নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? ক কাশী, খতে আছে বৃন্দাবন, গতে আছে হরিদ্বার, ঘতে আছে ঋষিকেশ। তিনি কোথায় যেতে চেয়েছিলেন? খুব সহজ উত্তর, তিনি কাশী যেতে চেয়েছিলেন। প্রশ্ন 15, কোন কথায় নরুকে একেবারে ভাবতে হয়নি? ক সূর্য অস্ত যাওয়ার কথা, খতে আছে মায়ের কাশী যাওয়ার কথা, গতে আছে ভাগ্নেকে আদর করার কথা, ঘতে আছে দণ্ডবৎ হওয়ার কথা। তার মা যখন বলে যে সে কাশী চলে যেতে চায়, সেই কাশী চলে যাওয়ার কথায় সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু তার মা যখন বলে যে তার জন্য টাকার ব্যবস্থা করা দরকার, তখন সে আবার 1 সপ্তাহ সময় চেয়ে নেয়। এর মধ্যে দিয়ে তার সেই কর্মবিমুখতা, দায়িত্ব অস্বীকার করার প্রবণতা দেখতে পাওয়া যায়। সেই কারণেই বলা হয়েছে যে এই কথায় নরুকে একেবারেও ভাবতে হয়নি, কারণ তার মা যদি কাশী চলে যায় তাহলে সেই দায়িত্বকে সে অস্বীকার করতে পারবে, সেই জন্যেই সে তখনই রাজি হয়ে গিয়েছিল।
এখানেই শেষ হচ্ছে আমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের সব রকমের প্রশ্নের আলোচনা। আর তোমরা নিশ্চয়ই এখানে নাম্বার কাউন্ট করেছো যে মাল্টিপল চয়েস কোশ্চেনে তোমরা কে কত স্কোর করলে। যারা স্কোর ভালো করেছো তাদের জন্য তো ভালো, অবশ্যই তাদের প্রিপারেশন ভালো হচ্ছে, কিন্তু যারা স্কোর ভালো করতে পারলে না তাদের বুঝতে হবে যে প্রিপারেশনে কোথাও খামতি থেকে যাচ্ছে। আর প্রিপারেশনে যদি কোথাও খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নিই কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব আমরা অতি সংক্ষিপ্ত অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে। দেখো, প্রথম প্রশ্নে আসলাম, লেখা আছে চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের হাস্য কৌতুক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি হাস্য কৌতুক। হাস্য কৌতুক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 2, বাছা শব্দটিকে 2000 বছর আগে কি বলা হতো? বাছা শব্দটিকে 2000 বছর আগে বৎসু বলা হতো।
বাছা শব্দটিকে এভাবেই পূর্ণ বাক্যে উত্তর দেবে, অবশ্যই একটা শব্দ শুধুমাত্র লিখে দেবে না, এভাবে লিখতে হবে যে বাছা শব্দটিকে 2000 বছর আগে বৎস বলা হতো। কথাটা বড় সামান্য নয়, বক্তাকে কথাটা বড় সামান্য নয় কি পরিপ্রেক্ষিতে বলা হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখো এখানে লেখা আছে বক্তাকে, তোমরা এভাবে লিখতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিন্তাশীল নাটকের অন্তর্গত উক্ত লাইনটির বক্তা হলো নরহরি। প্রশ্ন 4, নরহরির ভাত শুকোয় কেন? নরহরির ভাত শোকাচ্ছিল কারণ নরহরি চিন্তায় মগ্ন ছিল, ভাতের দিকে মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না, সেই কারণেই তার ভাত শুকিয়ে যাচ্ছিল। আর আমরা দেখেছি যে এই নাটকটির নাম চিন্তাশীল, সুতরাং সে সবসময় চিন্তায় মগ্ন থাকে, সেই কারণেই তার ভাত শুকিয়ে যাচ্ছিল। 5, কুরুক্ষেত্রে কি ঘটেছিল? কুরুক্ষেত্রে মহাভারতে উল্লেখিত জানি আমরা যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকেই কুরুক্ষেত্রের যুদ্ধ বলা হয়ে থাকে। তাই কুরুক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা মহাভারতে যার উল্লেখ রয়েছে। 6, এককালে লক্ষ্মী বলতে কি বোঝাতো? এককালে লক্ষ্মী বলতে বোঝানো হতো দেবীকে, দেবী বিশেষকে বোঝানো হতো। পরবর্তীকালে সেই লক্ষ্মী শব্দটি পরিবর্তন ঘটেছে, বিভিন্ন ক্ষেত্রে তা ব্যবহৃত হয়েছে, সে প্রসঙ্গে আমরা নাটকটির মধ্যে পেয়েছি। এখানে এতটুকু লিখলেই হবে যে এককালে লক্ষ্মী বলতে বোঝানো হতো দেবীকে। 7, চিন্তাশীল নাটকে নরহরির ভাগ্নের নাম কি? আমরা আগেও পড়েছি, চিন্তাশীল নাটকে নরহরির ভাগ্নের নাম ছিল হরিদাস, প্রকৃত নাম হরিদাস এবং ডাক নাম ছিল যাদু। তাহলে প্রকৃত নাম হরিদাস, ডাক নাম যাদু। তোমরা এভাবে লিখবে না, তোমরা লিখবে চিন্তাশীল নাটকে নরহরির ভাগ্নের নাম ছিল হরিদাস, বা তার নরহরির ভাগ্নের প্রকৃত নাম ছিল হরিদাস এবং তার ডাক নাম ছিল যাদু। 8, ছেলেবেলার আদরের ওপরে কি নির্ভর করে? ছেলেবেলার আদরের ওপরে নির্ভর করে সেই শিশুর ভবিষ্যৎ বা সেই সমস্ত ছেলেদের ভবিষ্যৎ। 9, তোমার মামাকে দণ্ডবধ করো। দণ্ডবধ কথাটির অর্থ লেখো। দণ্ডবধ কথাটির আপাত অর্থ হলো দণ্ডের ন্যায়, অর্থাৎ এক্ষেত্রে মাটিতে উপুর হয়ে প্রণাম বোঝাতে লেখা হয়েছে। 10, শিশুদের সঙ্গে কেমন কথা বলা উচিত বলে নরহরি মনে করে? শিশুদের সঙ্গে এমনভাবে কথা বলা উচিত যাতে তাদের আমোদ অর্থাৎ আনন্দ এবং শিক্ষা দুটোই হয়। এই কথাই নরহরি জানিয়েছে যে তাদের শিক্ষাও যাতে হয় এবং তার সঙ্গে তারা যেন আনন্দও পায়। 11, নরহরি কেমন প্রকৃতির মানুষ? নরহরির কেমন প্রকৃতির মানুষ বলে তোমাদের মনে হয়েছে? নরহরি অবশ্যই চিন্তাশীল প্রকৃতির মানুষ, কিন্তু তার চিন্তার যে আড়াল, সেই চিন্তার আড়ালে এক ছদ্ম সুবিধাবাদী মানসিকতাও দেখতে পাওয়া যায়, বা এক ধরনের অলস মানসিকতা, বাক সর্বস্বতা, কর্মহীনতার প্রকাশ আমরা পেয়ে থাকি। 12, হরিদাসের কাছে নরহরি কি জানতে চেয়েছিল? হরিদাসের কাছে নরহরি কি জানতে চেয়েছিল? না, নরহরি এভাবে বলবে যে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকে হরিদাসের কাছে নরহরি তার নামের সমাজ জানতে চেয়েছিল। এভাবে এই ধরনের প্রশ্নগুলো যখন একটা বাক্যে উত্তর দিচ্ছ তখন এভাবেই লিখবে যে কোথা থেকে নেওয়া হয়েছে, তারপরে সেটা লিখবে যে হরিদাসের কাছে নরহরি তার নামের সমাজ জানতে চেয়েছিল। দেখো, একটা শিশুর কাছ থেকে তার যখন নামের সমাজ জানতে চাওয়া হয় তখন সেটা কতটা অস্বাভাবিক হয়ে যায়, এবং নরহরির চরিত্রের বাক সর্বস্বতার মধ্যে আমরা সেই স্বাভাবিকত্বকেও খুঁজে পাচ্ছি। 13, তাতেও ভাবতে হবে নরু, কি নিয়ে ভাবার কথা বলা হয়েছে? এখানে নরহরির মা নরহরিকে বলেছিল যে তার ভাগ্নেকে আদর করতে, কিন্তু সেই আদর করা নিয়ে নরহরি বলেছিল যে কিভাবে আদর করবে সেটা নিয়েও তাকে ভাবতে হবে, সেই প্রসঙ্গে এই উক্ত কথাটি বলা হয়েছে।
প্রশ্ন 14, চিন্তাশীল কথার অর্থ কি? চিন্তাশীল কথার অর্থ হলো যিনি চিন্তায় মগ্ন থাকেন। 15, আমি তোমাকে প্রণাম করে দিচ্ছি, প্রণাম না, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি, নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিলেন? নরহরি তার দিদিমার কাছে কথা প্রমাণ করে দিতে চেয়েছিলেন যে মাছি ভন ভন করে না, তার ডানা থেকেই ওই শব্দ তৈরি হয়। এই যে ধরো তার দিদিমা বলেছে মাছি ভন ভন করছে, তার পরিপ্রেক্ষিতে নরহরি কেন এই শব্দটা এইভাবে প্রয়োগ করা উচিত নয় সেই সম্বন্ধে দিদিমাকে বলতে থাকে। তো এবং সে বলতে চায় যে মাছি ভন ভন আসলে করে না, তার ডানার থেকেই সেই আওয়াজটা, অর্থাৎ সেই আওয়াজটা নিষ্পন্ন হয়ে থাকে। 16তে দেখো লেখা আছে, এই তোমার মাথা আছে, কে বলেছিলেন এই কথাটি? নরহরির দিদিমা বলেছিল। এবং এভাবে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাটকে উক্ত কথাটি নরহরির দিদিমা বলেছিল। নরহরি এর উত্তরে কি বলেছিল? নরহরি এর উত্তরে বলেছিল মাথা বদ্ধ, তাই মাথা ঘোরে না। এখানেই শেষ হচ্ছে আমাদের ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, অর্থাৎ ভিএসএকিউ টাইপ কোয়েশ্চেন। এরপরে আমরা চলে যাব বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্নাবলীতে। আসলে এগুলোকে বিশ্লেষণধর্মীর মধ্যেই পড়ে, যেটা আমরা রাখছি এসএকিউ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ভাবলে আশ্চর্য হতে হবে। কি ভাবলে আশ্চর্য হতে হবে? এখানে নরহরি চিন্তাশীল নাটকে এই উক্ত কথাটি বলেছেন, কারণ সে বলতে চেয়েছে যে ধীরে ধীরে ভাষার যেভাবে পরিবর্তন ঘটেছে সেই কথা ভাবলে আশ্চর্য হতে হয়। অর্থাৎ একসময় লক্ষ্মীকে আমরা ব্যবহার করতাম দেবী হিসাবে, লক্ষ্মী শব্দটাকে দেবী হিসাবে ব্যবহার করা হতো। পরবর্তীকালে সেই লক্ষ্মী শব্দটার পরিবর্তনের ফলে তা ভালো বা সুশীল স্ত্রীলোক অর্থে ভালো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হতো, শান্ত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এখন পুরুষদের ক্ষেত্রেও সেই লক্ষ্মী শব্দটিকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এই লক্ষ্মী শব্দটার যে পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে যে অর্থে তা প্রযুক্ত হচ্ছে, সেই পরিবর্তনকে এখানে বলা হয়েছে যে ভাবলে আশ্চর্য লাগে। 2, সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? তাকে কোন অবস্থায় দেখা গিয়েছিল? এ কথা শুনে তার প্রতিক্রিয়া কি হয়েছিল? তাহলে প্রথম প্রশ্নে যাই যে কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন। এই কথা বলেছেন নরহরি যখন এক ছেঁড়া চাদর গায়ে দিয়ে এক মুখ দাড়ি নিয়ে সামনে ভাতের থালা নিয়ে বসেছিল, সেই সময় নরহরির মাসিমা নরহরি সম্পর্কে এই কথা বলেছে। তাহলে দেখো তাকে দেখে কোন অবস্থায় দেখা গেছিল। তাকে কোন অবস্থায় দেখা গেছিল, এখানে উত্তরটা একই হবে যে সে যখন ছেঁড়া চাদর গায়ে এক মুখ দাড়ি নিয়ে সামনে ভাতের থালা নিয়ে বসেছিল, সেই সময় সেই অবস্থায় তাকে দেখা গেছিল এবং সেই সময় তার মাসি তাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে, তার মাসিমা। এই কথা শুনে তার প্রতিক্রিয়া কি ছিল? মাসিমার এই কথা শুনে নরহরি কাঁদতে শুরু করেছিল, কারণ সে বলেছিল যে মাসিমা বলেছিল যে মানে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, যে হেসেই কুরুক্ষেত্র, যে সুবলের মা তোকে বলেছিল যে তাকে দেখে বলেছিল হেসেই কুরুক্ষেত্র। আসলে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে দিয়ে অনেক পরাজয়ের কাহিনী থাকে, অনেক জয় পরাজয়ের কাহিনী থাকে, তার মধ্যে দিয়ে অনেক খারাপ লাগা উঠে আসে। সেই কারণেই সে বিলাপ করে বলেছিল যে কুরুক্ষেত্র হলো আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। সেই কারণেই তার শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছিল এবং সে সেই চিন্তায় আবার মগ্ন হয়ে গেছিল এবং তার ফলে নরহরি আবার ভাবনার মধ্যে ডুবে গিয়েছিল এবং সে কাঁদতে শুরু করেছিল। ফলে সে কাঁদতে শুরু করে দেওয়াতে তার মাসিমা আবার উঠে চলে গেছিল এবং সে আরো জানিয়েছিল যে হেসেই কুরুক্ষেত্র কথার বদলে কেঁদেই কুরুক্ষেত্র কথাটা অধিক সঙ্গত। 3, নরহরিকে চিন্তাশীল বলা হয় কেন? নরহরিকে চিন্তাশীল কেন বলা হয়েছে? কারণ যে কোনো বিষয় নিয়ে সে অতিরিক্ত চিন্তা করতে ভালোবাসত এবং কোনো শব্দ শুনলেই তার ধাতুর সন্ধান করত।
শব্দের অর্থগত ভাষাগত পরিবর্তন নিয়েও সে ভাবতো, কোন কথাটা যুক্তিসঙ্গত, কিভাবে কথা বলা যায় সেই নিয়ে সবসময় সে চিন্তিত ছিল। এমনকি নরহরির মা যখন তার ভাগ্নেকে আদর করতে বলে, সেই সময় সে বলে যে কিভাবে আদর করবে সেটা পর্যন্ত সম্পর্কে সে সন্দিহান, কারণ সে মনে করে যে একটা আদরের ওপর শিশুর ভবিষ্যৎ নির্ভর করে। অর্থাৎ এই ভাবনা বিলাস, কর্মহীনতা, এই সমস্ত বিষয়গুলোই নরহরির চরিত্রের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়। সেই কারণে নরহরিকে চিন্তাশীল বলে আখ্যা দেওয়া হয়েছে। 4, তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে। কে কোন বিষয়ে এই ভাবার কথা বলেছেন? নরহরির মা তাকে কাশী পাঠিয়ে দেওয়ার কথা বললে, মানে মা যখন নরহরিকে কাশী পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল, সেই সময় নরহরি তৎক্ষণাৎ জানিয়েছিল যে সে মায়ের ইচ্ছায় বাধা দিতে চায় না এবং সে কাশী যেতে পারে। কিন্তু যখনই নরহরির মা তার কর্মহীন সন্তানকে ভালোভাবেই চিনত এবং যখন মা তাকে বলে যে তার জন্য কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে, সেই সময় নরহরি তখন বলে যে তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে। অর্থাৎ সে আরও 1 সপ্তাহ সময় চেয়ে নেয় যে সে কি করে টাকার বন্দোবস্ত করবে। সেই কারণে অর্থাৎ সেখান থেকে তার দায়িত্ব জ্ঞানহীনতা বা মানে দায়িত্ব না নেওয়ার জন্য সেই যে পালানোর যে ইচ্ছা সেটি প্রকাশ পাওয়া যায়। 5, আমায় কাশী পাঠিয়ে দে, আমি কাশীবাসী হব। বক্তাকে, তিনি কেন কাশীবাসী হতে চেয়েছেন? এখানে বক্তা কে প্রসঙ্গ, কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে বলে বলতে হবে যে উক্ত লাইনটির বক্তা হলেন নরহরির মা। এরপরে বলেছেন যে তিনি কেন কাশীবাসী হতে চেয়েছেন। তিনি কেন কাশীবাসী হতে চেয়েছেন? কারণ কোন নরহরি কোনো শব্দ শুনলেই তার মধ্যে থেকে ধাতু খোঁজার চেষ্টা করে, ভাষার পরিবর্তন নিয়ে যথেষ্ট ভাবতে থাকে, শিশু ভাগ্নেকে কিভাবে আদর করবে সেই নিয়েও সে চিন্তিত হয়ে থাকে, ভাগ্নের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেই নিয়েও চিন্তা দেখতে পাওয়া যায়। এমনকি তাকে নামের সমাস পর্যন্ত, মানে ছোট শিশুকে তার নামের সমাস জিজ্ঞাসা করে। এই ধরনের যে কার্যকলাপ, এই ধরনের কার্যকলাপ দেখে মা অস্থির হয়ে যায় এবং হতাশ হয়ে যায়। সেই কারণেই ছেলের এই অর্থহীন ভাবনার থেকে নিষ্কৃতি পেতে তার মা তার কাশী চলে যেতে চেয়েছিল এবং কাশী যাওয়ার জন্য তাকে কিছু টাকার বন্দোবস্ত করে দিতেও বলেছিল। কিন্তু তারপরে আমরা দেখি যে দায়িত্ব জ্ঞানহীন নরহরি সেটির প্রত্যুত্তরে সেই দায়িত্ব নিতে অস্বীকার করেছিল এবং সে মায়ের কাছ থেকে আবারও কিছু সময় চেয়ে নিয়েছিল এবং এই কারণেই তার মা কাশী যেতে চেয়েছিল। কিন্তু পরবর্তীকালে ছেলের উত্তর দেখেই সে কাশী যাওয়া থেকে বিরত থেকেছে। 6, আমার কাশী গিয়ে কাজ নেই, বক্তা কেন কাশী যেতে চাইলেন না? তাহলে এখানেও একইভাবে বলতে হবে। প্রথমে তো নরহরি কথাগুলো বলতে হবে যে নরহরি সমস্ত সময় অতিরিক্ত চিন্তা করে বা তার এই ভাবনা বিলাসের প্রসঙ্গে তার মা অস্থির হয়ে তার ছেলের কাছ থেকে তার ওই অস্থিরতা থেকে মুক্তি পেতে সে কাশীবাসী হতে চেয়েছে। কিন্তু নরহরির মা বুঝতে পেরেছিলেন যে ছেলে তার কাশী যাত্রায় অনুমতি দিতে তার যতটা আগ্রহ আছে, টাকা দিতে মোটেও ততটা আগ্রহী নয়। তখনই নরহরির মা কাশী যেতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। 7 নম্বরে দেখো লেখা আছে, এ কথা নিতান্ত সহজ নয়, আমি 1 সপ্তাহ ভেবে পরে বলবো। এ কথা বলতে কোন কথাকে বোঝানো হয়েছে? বক্তা ভাবতে চেয়েছেন কেন? তাহলে দেখো লেখা আছে এ কথা বলতে কোন কথাকে বোঝানো হয়েছে। নরহরির মা নরহরিকে যখন বলেছিলেন যে সে কাশীতে যেতে চায়, সেই কারণে তাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে, তখনই সেই কথার পরিপ্রেক্ষিতেই নরহরি জানিয়েছিল যে এই কথা নিতান্ত সহজ নয়, আমি 1 সপ্তাহ ভেবে পরে বলবো। তাহলে এ কথা বলতে উক্ত কথাটিকেই বোঝানো হয়েছে যে তার মা মাসে মাসে টাকার বন্দোবস্ত করে দিতে বলেছিল। এরপরে লেখা আছে বক্তা ভাবতে চেয়েছেন কেন? বক্তা ভাবতে চেয়েছেন কারণ তার বক্তার যে স্বভাব, সেই ভাবার স্বভাবই হলো তার সবসময় ভেবে দেখা, তার কারণ সেই চিন্তাশীল প্রকৃতির মানুষ। কিন্তু তার মধ্যে দিয়ে একটি সুবিধাবাদ দেখতে পাওয়া যায়, দায়িত্ব জ্ঞানহীনতা দেখতে পাওয়া যায়। আসলে অর্থ উপার্জন করতে গেলে শ্রম করতে হয়, পরিশ্রম করতে হয়, অর্থাৎ এখানে টাকা উপার্জন করাটাই তার কাছে একটি সমস্যার ব্যাপার, তাই টাকার ব্যাপারটায় সে একটু ভেবে দেখতে চেয়েছে। আবার এমনও হতে পারে যেহেতু ভাবাটাই তার স্বভাব, তাই সে ভাবতে চেয়েছে, তবে এই ভাবার মধ্যে দিয়ে তার ছদ্ম
কর্মহীনতা, তার অলসতার পরিচয় পাওয়া যায়। প্রশ্ন 8, চিন্তাশীল নাটকে নরহরি চরিত্রটি সম্পর্কে তোমার ধারণা বুঝিয়ে দাও। চিন্তাশীল নাটকে নরহরির চরিত্রের মধ্যে দিয়ে যে বিষয়গুলো ফুটে ওঠে তা হলো প্রথমত সে চিন্তাশীল প্রকৃতির মানুষ এবং তার কিছু পুঁথি সর্বস্ব পাণ্ডিত্য রয়েছে, এবং এই পুঁথি সর্বস্ব পাণ্ডিত্য থাকার জন্যে সে কি করতে থাকে, সে পাণ্ডিত্য জাহির করতে থাকে, কিন্তু ক্ষেত্র বিশেষে সে কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা সে পর্যন্ত জানে না। সে একটি বাক সর্বস্ব মানুষ, তার মধ্যে দিয়ে অলসতার পরিচয় পাওয়া যায়, কোন সময় কোন কাজ করা দরকার এবং সে যে অন্যান্য পরিবারের সদস্যদের বিব্রত করে তুলছে সেই সম্বন্ধেও তার সম্পূর্ণ কোনো রকম কোনো জ্ঞানের পরিচয় পাওয়া যায় না। সে সবসময় যে সমস্ত বক্তব্যগুলো অন্যের কাছে উপস্থাপিত করছে সেই উপস্থাপিত করার মধ্যে দিয়ে আসলে সে যে অন্যকে বিব্রত করে যাচ্ছে এবং তার সঙ্গে তার মধ্যে দিয়ে অলসতার পরিচয় পাওয়া যাচ্ছে, কর্মজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যাচ্ছে, বাক সর্বস্ব স্বভাবের পরিচয় পাওয়া যাচ্ছে। তাহলে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই আমরা নরহরির চরিত্রের মধ্যে দিয়ে খুঁজে পাই, এবং অবশ্যই এই নরহরি চরিত্রটি অত্যন্ত স্বার্থপর চরিত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এখানেই শেষ হচ্ছে আমাদের SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের সব প্রশ্নের আলোচনা। এরপর চলে যাব হাতে কলমে অংশে। হাতে কলমে হলো তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের আলোচনা। প্রথমেই দেখো লেখা আছে, একই অর্থযুক্ত শব্দ নাটক থেকে খুঁজে বের করে লেখো। প্রথমেই দেখো লেখা আছে যে মক্ষিকা শব্দটা, তাহলে মক্ষিকা শব্দটা হলো মাছি। মক্ষিকা শব্দটা যে অর্থে ব্যবহার হয় তা হলো মাছি অর্থে ব্যবহার হয়ে থাকে। এরপরে হাজির, হাজির শব্দটা ব্যবহার হয়ে থাকে মানে অর্থ হলো উপস্থিত। তোমাদের বলেছে যে শব্দগুলি নাটক থেকে খুঁজে বার করে লিখতে। দেখো মাছি ভন ভন করে কথাটা লেখা আছে, উপস্থিত এই শব্দটা পেয়েছে, তার সুতরাং তোমাদের নাটকের মধ্যে যে শব্দগুলো রয়েছে একই অর্থযুক্ত শব্দ সেগুলোই তোমাদের লিখতে হবে। পরের আছে হলো অস্থির। অস্থির হলো অধীর। অধীর। এরপরে রয়েছে ব্যবস্থা। ব্যবস্থা শব্দটি আসবে বন্দোবস্ত। লাস্টে আছে দেখো ঢাকা বা আবৃত। ঢাকা বা আবৃতকে আমরা লিখতে পারি বন্ধ, যেটি নাটকের ভিতরেও রয়েছে। তাহলে মক্ষিকা পেলাম মাছি, হাজির পেলাম উপস্থিত, অস্থির পেলাম অধীর, ব্যবস্থা পেলাম বন্দোবস্ত, ঢাকা বা আবৃত পেলাম বন্ধ। 2, শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে বিশেষ্য দেওয়া আছে, এখানে বিশেষণ দেওয়া রয়েছে। আদর কি হয়ে যাবে বিশেষণ? আদরণীয়। আদরের বিশেষণ হয়ে যাচ্ছে আদরণীয়। ভাত হয়ে যাবে, দেখো আচ্ছা এখানে ভাত লেখা নেই, বিশেষণে লেখা আছে ভেত। ভেত বিশেষ্য হয়ে যাচ্ছে ভাত। বিশেষ্যে আমরা দেখছি দেখো শোক। শোক বিশেষণে হয়ে যাবে শোকগ্রস্ত। এরপরে দেখো আছে লেখা প্রামাণ্য। প্রামাণ্য বিশেষণে পেয়েছি, তার বিশেষ্য হয়ে যাবে প্রমাণ। মূর্ধন্য ন খেয়াল করে লিখবে। নির্ভর। নির্ভর শব্দটা আসছে বিশেষ্য, বিশেষণে হয়ে যাচ্ছে নির্ভরশীল। আমোদে রয়েছে বিশেষণের মধ্যে, এর বিশেষ্য হয়ে যাবে আমোদ। তাহলে আদর হয়ে যাচ্ছে আদরণীয়, ভেত বিশেষণ হয়ে যাচ্ছে ভাত বিশেষ্য,
শোক বিশেষ্যতে পেয়েছি, বিশেষণ হয়ে গেল শোকগ্রস্ত। আবার বিশেষণ প্রামাণ্য, বিশেষ্যতে হচ্ছে প্রমাণ, বিশেষ্য নির্ভর, বিশেষণে হয়ে যাচ্ছে নির্ভরশীল। তারপরে হচ্ছে বিশেষণ আমোদে, বিশেষ্যতে হয়ে যাচ্ছে আমোদ। 3 নম্বরে চলে এলাম, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 বা 3.1 লেখা আছে, কথাটা বড় সামান্য নয়, বক্তাকে কার কোন কথাটা সামান্য নয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকের প্রথম দৃশ্য থেকে নেওয়া এই উদ্ধৃত অংশটির বক্তা হলো নরহরি। তোমাদের এই ধরনের প্রশ্ন আসতেই পারে, যেখানে তোমাদের এভাবেও প্রশ্ন দিতে পারে যে কোন দৃশ্য থেকে নেওয়া হয়েছে। অবশ্যই তোমরা দৃশ্যগুলো মনে রাখবে, যে প্রথম দৃশ্যের অবস্থানগুলো কি কারা ছিল, প্রথম দৃশ্যে কতগুলো চরিত্র ছিল, দ্বিতীয় দৃশ্যে কতগুলো চরিত্র ছিল, এবং কোন দৃশ্য থেকে কোন অংশটা নেওয়া হয়েছে। অবশ্যই সেগুলো মনে রাখার জন্য নাটকটা বারে বারে পড়তে হবে। কার কোন কথাটা সামান্য নয়, যে কথাটা সামান্য নয় সেটা হলো নরহরির মা যখন নরহরিকে বাছা বলে সম্বোধন করেছেন, অর্থাৎ এই বাছা শব্দটার যে ব্যবহার, সেই বাছা শব্দটার ব্যবহার নিয়ে নরহরি গভীর চিন্তায় পড়ে গেছে। কারণ 2000 বছর আগে এই শব্দটাকে বৎস হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু এখন বাছা শব্দটার যে ব্যবহার, সেই কারণে সেটা যে মোটেও সামান্য নয়, এই যে শব্দটার ব্যবহার, সেই সামান্য নয় বলেই সে চিন্তায় পড়ে গেছিল। তাহলে কার কোন কথাটা সামান্য নয়, না তার মায়ের বলা বাছা কথাটা সামান্য নয়। দেখো 3.2 লেখা আছে, এই সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো, কে কাকে এই কথা বলেছে। নরহরির মা নরহরিকে এই কথা বলেছে। কোন ভাবনাকে বাজে বলা হয়েছে, তা কি সত্যি বাজে ভাবনা বলে মনে হয় তোমার? সেই বিষয়ে তোমাদের মতামত জানাও। তাহলে নরহরির মা যখন নরহরিকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, তখন নরহরি ভাবতে শুরু করেছিল যে এককালে লক্ষ্মী বলতে দেবীকে বোঝানো হতো, পরবর্তীকালে সেই লক্ষ্মীর ব্যবহার হিসেবে শান্ত স্ত্রীলোককে বা ভালো অর্থে ব্যবহার করা হতো, কিন্তু আস্তে আস্তে এখন সেটি পুরুষদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ শব্দের যে অর্থের পরিবর্তন, এবং অর্থের পরিবর্তনের ফলে তার নিজস্ব অর্থ কিছু পরিবর্তন হয়ে থাকে, কিছু ব্যবহারের পরিবর্তন হয়ে থাকে। এই ভাবনাকে তার মা বাজে ভাবনা বলে উল্লেখ করেছেন। এখন তা কি সত্যি বাজে ভাবনা বলে তোমার মনে হয়? তাহলে এখানে তোমরা কি বলবে, যে আসলে বাংলা ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের ক্ষেত্রে অর্থের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়, এবং অর্থের পরিবর্তনের ফলে তার প্রয়োগ ক্ষেত্রের কিছুটা পরিবর্তন পাওয়া যায়। নরহরি সেই সম্বন্ধে সচেতন, কিন্তু যখন সে ভাতের থালা নিয়ে বসে রয়েছে, অর্থাৎ বাড়া ভাতের থালা নিয়ে বসে রয়েছে নরহরি, অর্থাৎ যার যখন যে কাজটা করা দরকার সেই উপযোগিতাটা নরহরি বোঝে না। ফলে নরহরি যে বিষয়, যে শব্দ নিয়ে সেই সময় কথোপকথন চালিয়েছে, সেই সময় সেই শব্দ নিয়ে সেই কথোপকথন চালানোটা সেই সময় উপযুক্ত ছিল না। কারণ নরহরির এক ধরনের অলসতা এর মধ্যে থেকে দেখতে পাওয়া যায়, এবং কোন কাজের পরিপ্রেক্ষিতে কোন বিষয়ে কথা বলা উচিত সে সম্পর্কে সে সম্পূর্ণ সেই সম্পর্কে সে সম্পূর্ণ উদাসীন, এবং তার মধ্যে দিয়ে সবসময় চিন্তাশীলতা দেখতে পাওয়া যায়। সেই চিন্তাশীলতা তাকে তার পরিবারকে, তাকে নয় অবশ্যই, তার সেই চিন্তাশীলতা তার পরিবারকে যে বিড়ম্বনায় ফেলে, সেই পর্যন্ত সেই সচেতনতা বোধও তার মধ্যে দেখতে পাওয়া যায় না, এক ধরনের উদাসীনতা দেখতে পাওয়া যায়। তাহলে এইভাবেই তোমরা লিখবে যে এটিকে সেই কারণেই যে পরিপ্রেক্ষির ক্ষেত্রে, কোন ঘটনার পরিপ্রেক্ষিত ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে। আমার মনে হয় যে এই পরিপ্রেক্ষিতে তার এই ভাবনাগুলো ছিল, বা এই কথোপকথন চলানোগুলো ছিল যে সত্যি বাজে ভাবনা, কিন্তু শব্দের যে অর্থের পরিবর্তন তা বাজে ভাবনা নয়, তবে সেটা ক্ষেত্র বিশেষে হওয়া দরকার। 3.3 আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়, বক্তা কে? এখানে বক্তা হলো, এটি দেখো লেখা নেওয়া হয়েছে প্রথম দৃশ্য থেকে, এবং প্রথম দৃশ্যে এই কথাটি বলেছেন নরহরির মাসিমা। তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে?
নরহরির মাসিমা যখন বলেছে যে বাড়া ভাতের থালা সামনে রেখে নরহরিকে চিন্তা করতে যখন বারণ করেছে, এবং সেই সময় তিনি বলেছেন যে প্রতিবেশী সুবলের মা তাকে দেখে হেসেই কুরুক্ষেত্র, মানে উদাহরণস্বরূপ বলেছে যে তার যেমন অবস্থা, সে সারাক্ষণ যে চিন্তা করতে থাকে তা দেখে তার প্রতিবেশী সুবলের মা হেসেই কুরুক্ষেত্র। এখন এই কুরুক্ষেত্র শব্দটা শোনার পর থেকেই সে আবার শোকগ্রস্ত হয়ে পড়েছিল, প্রচণ্ড দুঃখ পেয়ে গেছিল, কারণ তার মনে হয়েছিল যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা, এবং কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে 18 দিন ধরে যে ধর্মযুদ্ধ হয়েছিল তাতে বহু বীর যোদ্ধা মারা গিয়েছিল। ফলে এই ভয়ঙ্কর যে ভাতৃঘাতী যুদ্ধ, তার মধ্যে দিয়ে যার যে রক্তাক্ত পরিণতি, সেই রক্তাক্ত পরিণতির মধ্যে দিয়ে যে পরিণতি হয়েছিল তা মোটেও সুখের ছিল না। সেই কারণেই সে বলেছে যে হেসেই কুরুক্ষেত্র কথাটা তো একেবারেই বলা চলে না। তাহলে তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছিল? তাহলে এই কথায়, অর্থাৎ হেসেই কুরুক্ষেত্র এই কথাটি, এই শব্দবন্ধটি ব্যবহারের ফলে নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছিল। 3.4 রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল? এখানে দেখো 3.5 প্রশ্নটা চলে এসেছে, আমি এটা কেটে দিচ্ছি। আমরা একটু দেখে নেব পরের স্লাইড। হ্যাঁ, পরের স্লাইডে এটা রয়েছে, আমি এখানটা আন্ডারলাইন করে দিলাম। দেখে নেব আবার প্রশ্নটা। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল? নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল যে মাছি ভন ভন শব্দ করে না, বরং মাছির ডানা থেকেই এই ধরনের শব্দ উৎপন্ন হয়। 3.5 আদর করবি তাতেও ভাবতে হবে নরু। এর প্রত্যুত্তরে নরু মাকে কি কি বলেছিল? এর প্রত্যুত্তরে যখন ভাগ্নে হরিদাসকে তার নরুর মা অর্থাৎ নরহরির মা আদর করতে বলেছিল, তা ভাবতে গিয়ে চিন্তাশীল নরহরি আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছিল। তার মতে ছেলেবেলার আদরের ধরনের ওপরই নির্ভর করে শিশুদের ভবিষ্যৎ। সেই কারণে বাল্যকালে কিভাবে আদর করবে সেই বিষয়ে যথেষ্ট সচেতন থাকা দরকার, কারণ ছেলে মেয়েদের যৌবনকাল বা সমগ্র জীবনকে এই আদর বিশেষভাবে প্রভাবিত করে। তাই আদর করাটা কোনো সামান্য ব্যাপার নয়। 3.6 তোমার ইচ্ছা হয়েছে, আমি বাধা দেব না। কে কাকে বাধা দিতে চায়নি? দেখো, এই বাধাতে চন্দ্রবিন্দু নেই। এই বাধাতে চন্দ্রবিন্দু কখনোই দেবে না, কারণ এই বাধা মানে আমরা দড়ি দিয়ে হাত পা বাঁধা নয়। এই বাধা মানে কাউকে আটকে দেওয়া, এবং তাতে কখনোই চন্দ্রবিন্দু হয় না। অবশ্যই সচেতন থাকবে বানানের বিষয়। তাহলে লেখা আছে যে তোমার ইচ্ছা হয়েছে, আমি বাধা দেব না। কে কাকে বাধা দিতে চায়নি? এখানে নরহরি তার মাকে কাশী যাওয়ার ক্ষেত্রে, তার মা যখন কাশী যেতে চেয়েছিল, তার ইচ্ছাকে বাধা দিতে চায়নি। এতটুকু বললেই হবে। 3.7 এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতোক্তি? কাকে বেশি ভাবতে হলো না কেন? কার স্বগতোক্তি? না তার মায়ের স্বগতোক্তি। কাকে বেশি ভাবতে হলো না? নরহরিকে বেশি ভাবতে হলো না। আর কেন? কারণ হিসাবে আমরা অনেকবার আলোচনা করেছি, কারণ নরহরি সবসময় কর্মচোরা, এবং কর্মচোরা হওয়ার জন্য সে কারণে এবং স্বার্থপরতার কারণে সে চায় যে মায়ের দায়িত্ব অস্বীকার সে করতে পারবে মা যদি কাশী চলে যায়। সেই কারণেই তাকে বড় বেশি ভাবতে হয়নি। সে খুব তাড়াতাড়ি সমস্ত ক্ষেত্রে অনেক চিন্তা করে উত্তর দিলেও এইখানে তার চিন্তা করতে লাগেনি। সে সব তাড়াতাড়ি বলে দিয়েছে যে হ্যাঁ, সে যেতে পারে, কারণ তার মায়ের ইচ্ছাকে সে বাধা দিতে চায় না। আসলে মায়ের দায়িত্ব গ্রহণ করতেই সে চায় না, তাই সে দায় এড়িয়ে যেতে চায়। 4 চিন্তাশীল নরহরি সবার সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশীবাসী হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়। কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন, সে আবার ভাবতে বসে। এ থেকে নরহরির চরিত্রটি সম্পর্কে তোমার ধারণা বলো। একই কথাই বলতে হবে যে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা আলোচনা করার পরে, মানে নরহরির যে চরিত্রের যে স্বভাবগুলো আমরা আলোচনা করলাম, যে ঘটনা দিয়ে আমরা আলোচনা করলাম,
সেগুলো বলে একইভাবেই বলতে হবে যে তার চরিত্রের মধ্যে দিয়ে স্বার্থপরতা দেখতে পাওয়া যায়, তার ভাবনা বিলাসের মধ্যে দিয়ে কর্মহীনতা ফুটে ওঠে এবং সে তার যে পরিবারের লোকদেরকে বিভ্রান্ত করে তোলে, সেই সচেতনতা বোধ তার নেই। তার মধ্যে কিছু পুঁথিগত জ্ঞানের সমষ্টি থাকলেও তার অলসতা, তার স্বার্থপরতা এই চরিত্রটিকে হাস্যকর করে তুলেছে। এই নরহরির চরিত্রটির মধ্যে দিয়ে এই সমস্ত গুণাবলীর প্রকাশ দেখতে পাওয়া যায়। 5 লেখা আছে, দেখো ঠিক বানানটি বেছে নিয়ে লেখো। 5-এ আমরা চলে আসলাম, এবার 5-এর মধ্যে বানানগুলো লেখা হচ্ছে। এখানে দেখো প্রথম প্রশ্নটায় দেখো লেখা আছে বয় জফলা ময় ওকার, তারপরেরটায় লেখা আছে বয় জফলা আকার ময় ওকার। একটা হলো ব্যামো আর একটা হলো ব্যামো। তাহলে আমরা সঠিক উত্তর বলেছে, আমরা সঠিক উত্তর নেব বয় জফলা আকার, তারপরে ময় ওকার ব্যামো ব্যাম। এই সঠিক, এটা সঠিক বানান নয়, এটাই হলো জফলা আকার হয় ব্যামোর ক্ষেত্রে। এরপরে আসছে ব্যস্ত, দেখো এখানে আকার রয়েছে, এখানে জফলা রয়েছে। ব্যস্তর ক্ষেত্রে জফলা চলে না, ব্যস্ত বয় জফলা দন্তে শয়তয় ব্যস্ত। এরপরে আসছি প্রমাণ, এবং একটা দেখো মূর্ধন্য রয়েছে, একটা দন্তের ন রয়েছে। এখানেও মূর্ধন্য, প্রমাণ এ মূর্ধন্য ন শব্দটি হবে। পরিবর্তন, আর দেখো একটা পরিবর্তনে মূর্ধন্য ন রয়েছে আর একটা পরিবর্তনে দন্তের ন রয়েছে। কোন শব্দটা সঠিক হয়ে যাবে? অবশ্যই দন্তের ন হয়ে যাবে সঠিক উত্তর, পরিবর্তন। লক্ষ্মীতে দেখো একটিতে ক্ষয় ময় আছে আর একটিতে ল ক্ষয় দীর্ঘি রয়েছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে লক্ষ্মী। এরপরে দেখো এদিকে রয়েছে মুখস্থ কথাটি রয়েছে, আরেকটি রয়েছে মুখস্থ, দন্তে শয় থয়, সঠিক উত্তর দন্তে শয় থয় মুখস্থ, দন্তে শয়তয় নয়। নিচের বাক্যগুলিকে বদলে চলিত রীতিতে লেখো, অর্থাৎ এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো সাধু ভাষায় লেখা আছে, যেগুলোকে চলিত রীতিতে লিখতে হবে। লেখা আছে দেখো ভাত শুকাইতেছে মা মাছি তাড়াইতেছেন। তাহলে শুকাইতেছে আমরা জানি যে সাধু ভাষার ক্ষেত্রে যখন সাধু থেকে চলিতে রূপান্তরিত করি, সাধারণত মূলত আমরা কোনগুলোকে সর্বনাম এবং ক্রিয়াপদের যে সাধু রূপগুলো থাকে তার থেকে আমরা চলিতে রূপ দিই, অর্থাৎ চলিত গদ্যের রূপ দিয়ে থাকি। তাহলে দেখো এখানে শুকাইতেছে, এখানে ক্রিয়ার সাধুর রূপ রয়েছে। এখানে তাড়াইতেছেন, এটাও ক্রিয়াপদে সাধু গদ্যের রূপ রয়েছে। তাহলে এখানে সেগুলোকে চলিত রীতিতে নিয়ে যেতে হবে। তাহলে এভাবে বলতে হবে যে ভাত শুকোচ্ছে মা মাছি তাড়াচ্ছেন, ভাত শুকোচ্ছে মা মাছি তাড়াচ্ছেন। তাহলে দেখো এখানে আমরা লিখছি শুকাচ্ছেন আর মা মাছি তাড়াচ্ছেন। মা মাছি তাড়াচ্ছেন। ক্রিয়ার যে ক্রিয়াটা এটা সাধুর ফর্মে ছিল, এখানে চলিতে আসছে, এটাও সাধুতে ছিল, এটাও চলিতে আসছে, তাড়াইতেছেন তাড়াচ্ছেন। এভাবে তোমরা পুরো শব্দ মানে পুরো বাক্যটাই লিখবে যে ভাত শুকাচ্ছেন হয়ে গেছে, এটা হবে ভাত শুকাচ্ছে, ভাত শুকাচ্ছে মা মাছি তাড়াচ্ছেন। 6.2 নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ। দেখো কোলে করিয়া মাতার প্রবেশ, আমরা কি করব? দেখো নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করিয়া, এই করিয়া হলো সাধু গদ্যের রূপ, সাধু গদ্যের রূপকে আমরা চলিতে নিয়ে যাব। তাহলে এভাবে বলতে হবে যে নরহরি শিশু ভাগিনেয়কে কোলে করে মায়ের প্রবেশ লিখব। মাতা শব্দটা সাধুতে ব্যবহার হয়ে থাকে, এখানে আমরা লিখব মা শব্দটা। তাহলে এভাবে আসবে নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করে মায়ের প্রবেশ।
6.3 নরহরির মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন। নরহরি মাথায় হাত দিয়া, দেখো দিয়া পেলাম, পুনশ্চ চিন্তায় মগ্ন। পুনশ্চ শব্দটাকে আমরা ব্যবহার করব না, পুনশ্চ শব্দ অর্থ সাধু গদ্যের ব্যবহার হয়ে থাকে, আমরা এর বদলে ব্যবহার করব আবার। আর এটা হবে দিয়াটা দিয়ে। তাহলে এবারে আসছি আমরা পুরো বাক্যটায়। নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় মগ্ন। নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় মগ্ন। অর্থ লেখো বৎস। বৎস শব্দটার অর্থ হয়ে যাবে বাছা। রোষো। রোষো মানে হলো অপেক্ষা করো। অপেক্ষা করো, ধৈর্য ধরো, এই সমস্ত অর্থে আমরা রোষো কথাটা ব্যবহার করে থাকি। দণ্ডবৎ। দণ্ডবৎ হলো মাটিতে শুয়ে প্রণাম। ভাগিনেও। ভাগিনেও কাকে বলা হয়ে থাকে? ভাগিনেও বলা হয়ে থাকে মানে আমরা যখন সেই হিসাবে ভাইয়ের বোন, সেই হিসাবে মানে ছোট বোনের কিংবা দিদির ছেলেকে আমরা ভাগিনেও বলে থাকি। এখানে দিদির ছেলে লিখে দিই, দিদির ছেলে, দাদার ভাগিনেও ছেলে হবে বা দাদার ছেলে সেই হিসাবেও হবে। বন্দোবস্ত। বন্দোবস্ত বলতে ব্যবস্থা বা আয়োজনকে বোঝানো হয়ে থাকে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। সমার্থক শব্দ লেখো। পৃথিবী। পৃথিবীর সমার্থক শব্দ হতে পারে বিশ্ব বা জগৎ। সূর্য। সূর্য সমার্থক হতে পারে রবি বা ভাস্কর। স্ত্রীলোক। স্ত্রীলোকের সমার্থক হতে পারে নারী বা মেয়ে। মায়ের সমার্থক হতে পারে মাতা বা জননী। পৃথিবী, বিশ্ব বা জগৎ, সূর্য, রবি বা ভাস্কর, এটা দন্তের শয় কয়। দন্তের শয় কয়। আর স্ত্রীলোক হলো নারী, মেয়ে, মা হলো মাতা, জননী। আট করে আসলাম আমরা 9। নাটক থেকে 5টি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো। নির্দেশক শব্দ কোনগুলোকে বলবো? যেগুলোকে আমরা এটা, এইটা, এভাবে যখন আমরা নির্দিষ্ট করে কোনো কিছুকে বলতে চাইছি যে আমাকে ওটা দাও বা আমাকে এটা দাও, তখন সেইটা নির্দেশক। নির্দেশক শব্দ। আমরা অনির্দেশক শব্দ যখন বলছি, যখন কেউ কেউ, কিছু কিছু, কখন, এই ধরনের শব্দগুলো, সেগুলোকে বলা হচ্ছে কোনো একটা, এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে অনির্দেশক, অর্থাৎ যেটাকে সঠিকভাবে নির্দেশ করা হচ্ছে না, সেগুলোকে বলা হচ্ছে অনির্দেশক শব্দ। তাহলে নাটক থেকে বলেছে 5টি নির্দেশক এবং অনির্দেশক, অর্থাৎ নাটকের মধ্যে তোমাদের থেকে খুঁজে বার করতে হবে, নাটকের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে নির্দেশক কিছু শব্দ এবং অনির্দেশক কিছু শব্দ। নির্দেশক শব্দের মধ্যে যেগুলো আছে, আমি এখানে নির্দেশক শব্দ লিখছি। নির্দেশক শব্দের মধ্যে নাটকের মধ্যে থেকে পাওয়া গেছে এইটা, এইটা শব্দটা। তারপরে এটাও আছে যে এটা, এটা, মানে দেখো দুটো মোটামুটি একই,
তবে এই ধরনের শব্দগুলোকে আমরা নেব যে নাটকের মধ্যে থেকে যেহেতু বলেছে এবং 5টা যেহেতু বলেছে, সুতরাং আমরা এইটা, এটা, এই শব্দগুলোকে নেব। তারপরে এই শব্দটি রয়েছে। এছাড়া আর কি কি রয়েছে? এ কথা বা এ কথা, এ কথা শব্দটা রয়েছে। আরো হতে পারে এসব, এসব, অনির্দেশক শব্দ এবার লিখব। অনির্দেশক শব্দ মানে যা নির্দেশ করছে না, সঠিকভাবে নির্দেশ করছে না, সেই সমস্ত শব্দগুলো। যেমন আমরা বলতে পারি কোনো, মানে তোমাদের নাটকে রয়েছে কোনো শব্দটা রয়েছে, তারপরে অত, এই যে কোনো, অত রয়েছে, এক একটা রয়েছে। যেগুলো কোনো একটা কিছুকে নির্দেশ করছে না। এককালে, তাহলে দেখো আমরা লিখলাম 1টা 2টো 3টে 4টে লিখলাম আমরা। আরো যেগুলো আসতে পারে সেটা হলো কত কথা, এই শব্দটাও ছিল, কত কথা। তাহলে 5টা আমরা করলাম, নাটক থেকে 5টা নির্দেশক এবং 5টা অনির্দেশক। নির্দেশকে আসছে এইটা, এটা, এই, একথা, এসব। অনির্দেশকে আসছে কোনো, অত, এক একটা, এককালে, কত কথা। এগুলোই সবকটাই আসছে অনির্দেশকের মধ্যে। 10, বাছা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ? বাছা শব্দটি বাছ ধাতু নিষ্পন্ন শব্দ। বাছ, বয় আকার, 6 হস চিহ্ন আছে। বাছা শব্দের 2টি প্রতিশব্দ লেখো। বাছা শব্দটার 2টো প্রতিশব্দ আসতে পারে বৎস এবং পুত্র। এগারো নম্বর প্রশ্ন দেখো, দাড়ি শব্দের সাধু রূপটি কি? দাড়ি শব্দের সাধু রূপটি হলো শ্বশ্রু। বা এভাবে লিখতে পারো, শ্বশ্রু। এরপরে আসছি, হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবটি কি? পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে সংগঠিত যে 18 দিন ব্যাপী যে যুদ্ধ হয়েছিল তাই হলো কুরুক্ষেত্র যুদ্ধ। যে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে বহু বীর যোদ্ধা এবং সৈনিকের মৃত্যু ঘটেছিল। চারিদিকে আমরা সেই গল্পে শুনেছি যে চারিদিকে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গেছিল। আলোচ্য অংশে সেই কুরুক্ষেত্র যুদ্ধের কথাই বলা হয়েছে। নরহরি বলেছেন যে হেসেই কুরুক্ষেত্র কথাটা একেবারেই বলা যায় না, কারণ তার যে আচরণ, তার আচরণ মানে নরহরির যে আচরণ তাতে প্রতিবেশীরা হাসাহাসির ধুম ফেলে দিয়েছিল। তবে সেখানে তারা যে শব্দটা উঠে এসেছিল তা হলো হেসেই কুরুক্ষেত্র, কিন্তু এই হেসেই কুরুক্ষেত্র শব্দটা একেবারেই বলা যায় না, বরং কেঁদেই কুরুক্ষেত্র শব্দটা বলা যেতে পারে। কারণ এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এই কুরুক্ষেত্র যুদ্ধের ভয়াবহতায় বহু মানুষ বহু ভাতৃবিরোধের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেখানে যে বিপর্যস্ত অবস্থা দেখতে পাওয়া যায়, সেই কারণে হেসেই কুরুক্ষেত্র শব্দটা একেবারেই যায় না। আর মূল ভাবটি বলতে যে তার যে আচরণ, নরহরির যে আচরণ, সেই নরহরির ভাতের থালা নিয়ে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, সেই কারণে তার প্রতিবেশীদের হেসেই কুরুক্ষেত্র অর্থাৎ তারা হাসাহাসির ধুম ফেলে দিয়েছে সেই কথা বলতেই ব্যবহৃত হয়েছে। তবে নরহরিকে দেখেছি আমরা যে নরহরি এই কথাটিকে সেই হাসাহাসি, তার অবস্থা দিয়ে হাসাহাসি ধুম ফেলে দেওয়া এই হিসাবে না নিয়ে সে অন্যরকম অর্থে সেটিকে নিয়েছে এবং সেটিকে অন্যভাবে ব্যবহার করতে বলেছে। 13,
গুরু শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। দেখো, গুরু শব্দটা একটা আমরা ব্যবহার করতে পারি যিনি আমাদেরকে শিক্ষা দেন, তিনি হলো আমাদের শিক্ষাগুরু। আর একটা গুরু হলো যা কিছু খুব কঠিন বা ভারী সেটাকে বলা হয় গুরু ভার, সে অর্থেও গুরু শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে প্রথম যে গুরু শব্দটাকে ব্যবহার করছি, তাহলে আমরা বলতে পারি যে আমার শিক্ষাগুরুর কাছ থেকে আমার শিক্ষার প্রথম শুরু হয়েছে, বা আমার শিক্ষাগুরুর কাছে আমি খুব ঋণী। এটা একটা গুরু দিয়ে বাক্য রচনা হতে পারে। আর একটা গুরু দিয়ে হতে পারে যেখানে আমরা গুরু ভার বলছি, আমরা এইভাবে বলতে পারি যে বাস্তবে শিক্ষা ছেলে মেয়েদের কাছে গুরু ভার হয়ে উঠেছে, কারণ সেখানে প্রকৃত শিক্ষার কোথাও অভাব থেকে যাচ্ছে, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা তাদের বোঝা বাড়িয়ে তুলেছে বা তা গুরু ভার হয়ে যাচ্ছে। প্রশ্ন 14, সূর্য তো অস্ত যায় না, এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেয়া হয়েছে? সূর্য অস্ত যায় না বলতে এখানে বিজ্ঞানের কথা বলা হয়েছে, অর্থাৎ সূর্য সবসময় এক জায়গাতেই থাকে, কিন্তু পৃথিবীর যে আহ্নিক গতি বা সেই আহ্নিক গতির জন্য পৃথিবী কি করে না সূর্যকে সূর্যকে পরিক্রম করতে থাকে। সেই পরিক্রমণের জন্য কি হয় যে একবার সূর্যের সামনে আসে এবং পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে আসে সেই দিকটায় হয় দিন, আর যে দিকটায় সূর্যের আলো পড়ে না সেই দিকটায় হয়ে যাচ্ছে রাত্রি। ফলে সেই কারণেই বলা হয়েছে এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে, সেই কারণেই এখানে এই বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে যেটা আলোচ্য নাটকে নরহরির সংলাপের মধ্যে দিয়ে উঠে এসেছে। তাই বলা যেতে পারে না যে সূর্য অস্ত যায়, আসলে পৃথিবী তাকে পরিক্রম করার জন্য তার দিন এবং রাতের পরিবর্তন হয়ে থাকে। 15, মাথা শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসেছে? মাথা শব্দটি এসেছে মস্তক এই তৎসম শব্দ থেকে, এবং তৎসম শব্দ বলতে যেগুলো সংস্কৃত থেকে এসেছে সেই সমস্ত শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলি। মস্তক শব্দটি থেকে এসেছে। 16, ভাত জুড়িয়ে গেল, এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল বা শুকিয়ে গেল। জুড়িয়ে গেল শব্দবন্ধকে অন্য অর্থে প্রয়োগ করে একটি বাক্য লেখো। এখানে জুড়িয়ে গেল শব্দটিকে প্রয়োগ করে বলতে পারি যে আমরা এইভাবে বলতে পারি যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। দেখো এখানে এই যে জুড়িয়ে গেল এটা আমরা ব্যবহার করছি শান্ত হয়ে গেল অর্থে। আবার এভাবে বলা যেতে পারে যে তোমার কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। এই যে প্রাণ জুড়িয়ে গেল এই শব্দটা তৃপ্ত অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এভাবে কথাটির অর্থ ব্যবহার করলাম। 17, মাছি ভন ভন করছে, ভন ভনের মতো আরো 5টি ধন্যাত্মক শব্দ তৈরি করো। তাহলে দেখো ভন ভন এটি একটি ধন্যাত্মক শব্দ। এই ধন্যাত্মক শব্দের বাংলায় ব্যবহার যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এটি সেই হিসাবে শব্দের আমাদের লেখার সৌন্দর্যে সাধন করে। বিভিন্ন কবিতার ক্ষেত্রে ব্যবহার, সুকুমার রায়ের বহু কবিতায় ধন্যাত্মক শব্দের ব্যবহার দেখতে পাওয়া যায় এবং বহু ক্ষেত্রে আমরা ধন্যাত্মক শব্দ একদম ব্যবহার করা, অর্থাৎ কোনো কিছুর আওয়াজ বোঝাতে, কোনো কিছুর অনুভব বোঝাতে বিভিন্ন রকম আওয়াজ, এই ধরনের যে শব্দগুলো অর্থাৎ ভন বন, কন কন, ঠন ঠন এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। এগুলোকে বলা হয়ে থাকে ধন্যাত্মক শব্দ, অর্থাৎ কোনো কিছু শব্দ অনুসরণ করে বা অনুভূতি প্রকাশ করে আমরা ধন্যাত্মক শব্দ ব্যবহার করে থাকি এবং বাংলাতেই এর ব্যবহার রয়েছে। তাহলে ভন ভনের মতন আরো বলেছে 5টা ধন্যাত্মক শব্দ। তাহলে এভাবে বলতে পারি আমরা কন কন, হন হন, কন কনে ঠান্ডা আমরা বলি কন কন, হন হন। এছাড়াও আসতে পারে ঠন ঠন, বন বন, শন শন, শন শন বেগে বায়ু বয় বলি, কনকনে ঠান্ডা হয়, হন হন করে কেউ হেঁটে চলেছে বলা হয়, ঠনঠনিয়ে চলা বলা হয়ে থাকে,
বন 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 করে মাথা ঘুরছে, এই কথা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। 18, কাশী কোন রাজ্যে অবস্থিত? কাশীর প্রসিদ্ধির কারণ কি? কাশী হলো উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এর প্রসিদ্ধি অর্থাৎ কাশী কেন যাত্রা করে মানুষ? কারণ কাশী ভারতবর্ষের একটি অন্যতম প্রাচীন শহর। এটি হিন্দুদের মতে, হিন্দু মতে এটি পবিত্র হিন্দু স্থান। সেই কারণে এখানে মানুষ যায়, পুণ্য সঞ্চয়ের জন্য যায়। এবং এই শহরে আর একটা নাম হলো বারাণসী। একটি ক্ষুদ্র নদীও এই শহরে রয়েছে, অর্থাৎ যেটি হলো বরুণা এবং অসি, এই নামে দুটো নদী, এই ক্ষুদ্র নদী এই শহরে মিলিত হয়েছে। সেই কারণেই আরও এর নাম হয়েছে বারাণসী, সেই জন্য এই স্থানটার নাম হয়েছে বারাণসী। এটিকে বেনারস নামেও পরিচিত। এই শহরের প্রধান আকর্ষণ হলো শিবের মন্দির, এবং হিন্দুদের বিশ্বাস রয়েছে এই বারাণসীতে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং পুণ্য সঞ্চিত হয়। সেই কারণেই এই জায়গাটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বহু মানুষের কাছে, বহু ধর্মপ্রেমী মানুষের কাছে। 19, নাটকটিতে মোট কটি দৃশ্য রয়েছে? কোন কোন দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? নাটকটি চিন্তাশীল নাটকটায় মোট দুটো দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রথম দৃশ্যে দেখো, প্রথমে দুটি দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যে আমরা কাকে কাকে পাচ্ছি? প্রথম দৃশ্যে পাচ্ছি মা এবং নরহরি চরিত্রটিকে প্রথমেই, এবং নরহরি হলো কেন্দ্রীয় চরিত্র। মা পাচ্ছি, হ্যাঁ, কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? তাহলে এইভাবে লিখতে হবে যে মায়ের চরিত্র পাচ্ছি, নরহরির চরিত্র পাচ্ছি, এবং পাচ্ছি মাসিমা এবং দিদিমা চরিত্র দুটি। এরপরে বলেছে যে দ্বিতীয় দৃশ্যে আমরা পাচ্ছি নরহরি চরিত্রটাকে যেমন পাচ্ছি, মাকে পাচ্ছি, তেমন তার ভাগ্নেকে পাচ্ছি। তাহলে প্রথম দৃশ্যে আমরা 4টি চরিত্র পাচ্ছি এবং দ্বিতীয় দৃশ্যে আমরা 3টি চরিত্র পাচ্ছি। 20, গুরুতর এরকম শব্দের পরে তর যোগ করে 5টি নতুন শব্দ লেখো। 5টি শব্দ তৈরি করতে হবে তর শব্দ যোগে আমরা আরো 5টা শব্দ তৈরি করব। যেমন বলা যেতে পারে ঘোরতর, হীনতর। দেখো, এই তরর মধ্যে দিয়ে যেন আরো হীন মানে খুব খারাপ, নিকৃষ্ট, সেই অর্থে এমন ব্যবহার করা হতে পারে। কঠিনতর মানে যা আরো বেশি কঠিন। এমনতর হতে পারে, আমরা বলি এমনতর ব্যবহার, অর্থাৎ এরকম একটা আনএক্সপেক্টেড ব্যবহার, সেটাকে বলা হয়ে থাকে। বা আরো হতে পারে ক্ষুদ্রতর, ঘোরতর, হীনতর, কঠিনতর হবে। ঘোরতর, হীনতর, কঠিনতর, এমনতর, ক্ষুদ্রতর, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। বা গভীরতরও হতে পারে। সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য, আশ্চর্য কি হবে? আযোগ চর্য। উপস্থিত, উপযুক্ত, থিত। পুনশ্চ, পুনঃ যোগ চ। চ।
পুনশ্চ, আ যোগ চর্য, উপস্থিত উপযোগ থিত, পুনশ্চ পুন যোগ চ। 22 দেখো লেখা আছে উচ্চারণে বিকৃত শব্দগুলির পাশাপাশি মূল শব্দগুলি লেখো। দেখো প্রথমে আছে জিজ্ঞেস শব্দটা। আমরা আমাদের যে উচ্চারণ তাতে উচ্চারণে আমাদের সুবিধার কারণে বহু শব্দে বিকৃত উচ্চারণ হয়ে থাকে এবং আমরা গল্পে, কবিতায়, নাটকে, বিভিন্ন ক্ষেত্রে, গদ্যে এই ধরনের উচ্চারণগুলো পেয়ে থাকি। তবে যে শব্দটা সঠিক সেই শব্দটা আমরা এভাবে লিখব। তবে বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে। যেমন জিজ্ঞেস শব্দটা ব্যবহার মানে আসল যে শব্দটা তা হলো জিজ্ঞাসা, কিন্তু জিজ্ঞাসা আমরা অনেক ক্ষেত্রেই বহু ক্ষেত্রেই উচ্চারণ করি না, জিজ্ঞেস কথাটা বলা হয়ে থাকে, শব্দটা হলো জিজ্ঞাসা। ব্যাম, ব্যাম যেমন ব্যারাম, ব্যারাম। এরপরে আসছে কও মানে হলো বলো, বলো, যেটি কথা বা কবিতার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, গানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হপ্তা, হপ্তা হলো সপ্তাহ। বহু ক্ষেত্রে আঞ্চলিক দিক থেকেও বহু শব্দের পরিবর্তন সাধিত হয়, তবে এখানে শব্দের যে মূল শব্দটা সেটাই লেখা হচ্ছে। যেমন দিকি, দিকি হলো দেখি। এরপরে দেখো লেখা আছে সম্মুখে, তোমাদের বইয়ে যেটা ছিল আসলে সম্মুখে এই শব্দটা রাইট, এই শব্দটা সম্মুখেই, কিন্তু বিকৃত উচ্চারণ যেটা হয় সেই বিকৃত উচ্চারণটা সাধারণত সম্মুখে হয়ে থাকে, সম্মুখে। এখন বিকৃত উচ্চারণ এটা ভুল হয়েছে আর কি, সেই হিসাবে সম্মুখেটা হলো ভুল আর সম্মুখেটা হলো সঠিক উচ্চারণ। সম্মুখে হলো সঠিক উচ্চারণ, সম্মুখে হলো ভুল উচ্চারণ। আমরা প্রত্যেকটাই করে দিলাম। এরপরে চলে যাব 23। নরহরি ভাগ্নের ডাকনামটি কি তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। নরহরি ভাগ্নের ডাকনাম ছিল জাদু, জাদু। নরহরির ভাগ্নের ডাকনাম ছিল জাদু। 24 শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে যেগুলোর অর্থ পার্থক্য দেখাতে হবে। যেমন বাঁচা, বাঁচা শব্দটার অর্থ হলো জীবন্ত, জীবিত থাকা, সেটা হলো বাঁচা। আর বাছা, বাছা শব্দটার অর্থ আমরা জানি বৎস, বৎস অনেকবার বলা হয়েছে, বৎস শব্দের অর্থে বা পুত্র অর্থে ব্যবহার হয়ে থাকে। পুরুষ, এখানে পুরুষ অর্থে সেই ছেলে অর্থে ব্যবহার হয়ে থাকে পুরুষ শব্দটা। আর এই পরুষ, দেখো পু নয় এটা পরুষ, পরুষ শব্দ অর্থ হলো কঠোর, কঠোর অর্থে ব্যবহার হয়ে থাকে। সকল, সকল বলতে সব অর্থে ব্যবহার হয়ে থাকে, সবাই অর্থে ব্যবহার হয়ে থাকে। আর এখানে সকল, তালব্য স সকল হলো মাছের আঁশ, তালব্য স সকল হলো মাছের আঁশ। এই পারা, এই পারা হলো সমর্থ হওয়া, কোনো কিছুতে কোনো কিছু পারা, সক্ষম হওয়া, সমর্থ হওয়া, পারা। আর এখানে দেখো পয় আকার ডয় শূন্য রয় আকার, পারা হলো পল্লী, পল্লী। ভাষা, এই ভাষা হলো যে ভাষা আমরা ভাব প্রকাশের মাধ্যম, তাই হলো ভাষা। আর এইখানে ভাষা হলো যখন আমরা বায়ুতে বা জলে যে ভেসে থাকা, ওপর ভেসে থাকা, বায়ুর ওপর বা জলের ওপর ভেসে থাকা, সেই অর্থে এই ভাষা দন্তের স ব্যবহার হয়ে থাকে। আর এই ভাষা অর্থে আমাদের ভাব প্রকাশের যে মাধ্যম, যার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে বিভিন্ন চিন্তাভাবনার আদান প্রদান করি, তাই হলো গিয়ে ভয় আকার মূর্ধন্য ষ আকার ভাষা। 25 দেখো লেখা আছে মাথা শব্দটিকে 5টা বিভিন্ন অর্থে ব্যবহার করে দেখাও। বিভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। তাহলে মাথা শব্দটা একটা মস্তক অর্থে ব্যবহার হতে পারে। আমরা এভাবে বলতে পারি যে আমাদের যে মাথা, মাথা হলো আমাদের দেহের সম্মুখ ভাগ, এভাবে বলা হতে পারে মাথা শব্দটাকে। এবারে মাথা আর একটা হতে পারে উপরিভাগ বা আগা অর্থে। আমরা গল্পে পড়েছি যে আমরা শিয়াল এবং কুমিরের গল্পে পড়েছি যে আগা নিয়ে গেল, আখের কি নিয়ে গেছিল না, আখের কেউ আগা নিয়ে গেছিল, কেউ ডগা নিয়ে গেছিল। তাহলে এই অর্থে আমরা ব্যবহার করতে পারি যে আগা শব্দটা অর্থাৎ সম্মুখ ভাগ অর্থে।
আর একটা মাথা অর্থে ব্যবহার করতে পারি যে কারো কোনো সর্দার অর্থে, অর্থাৎ কেউ যদি কোনো গ্রামের মাথা হয়ে থাকে, মুরব্বি হয়ে থাকে, তাকে আমরা বলে থাকি যে গ্রামের মাথা, এই পল্লীর মাথা। আর একটা মাথা যন্ত্রণা অর্থে ব্যবহার করে থাকি, মাথা ব্যথা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কতগুলো ব্যবহার আমরা দেখলাম, তাহলে সেই অনুযায়ী আমরা কিছু বাক্য রচনা করব। যেমন মস্তক দিয়ে হতে পারে যে মাথা আর কি, মস্তক যেটাকে আমরা বলছি যে সম্পূর্ণ মাথা, সেটা হলো আমাদের মানব শরীরের মাথা হলো বিশেষ গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে এটা একটা বাক্য রচনা হলো। আমরা এভাবে বলতে পারি যে ধানের আগাটা দেখে কাটো, এটা হতে পারে যে সেই অর্থে মাথা, ধানের আগা বলবো না, ধানের মাথাটা, অর্থাৎ আগা অর্থে ব্যবহার করা হচ্ছে। আবার বলতে পারি যে রামলাল হলো ওই গ্রামের মাথা, মানে সেটা সর্দার অর্থে ব্যবহার করলাম আমরা। আর একটা বলতে পারি যে আর একটা যেটা বলতে পারি যে কোন অর্থে মাথা যন্ত্রণা করছে, অর্থাৎ এখানে সেই মাথা যন্ত্রণা অর্থাৎ সেই তার বলা যেতে পারে যে দীর্ঘক্ষণ 2 ঘন্টা ব্যাপী পরীক্ষা দেওয়ার পরে রিমার মাথা যন্ত্রণা করছে, এটা একটা হতে পারে। তারপরে আমরা ঝোঁক শব্দটায় বলতে পারি যে সব কিছুতে মাথা দিও না, এখানে একটা ঝোঁক অর্থে ব্যবহার করা হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা করলাম, যেখানে মাথার বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র দেখতে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্নে আসলাম 26। নাটকটির নামকরণ তোমার যথাযথ মনে হয়েছে কিনা তা যুক্তিসহ আলোচনা করো। নাটকটির নামকরণ অবশ্যই বলবে যে নাটকটির নামকরণ আমার একেবারেই যুক্তিসঙ্গত মনে হয়েছে, কারণ নাটকটির নামকরণের মধ্যে দিয়ে যে চিন্তাশীল, এই নামকরণের মধ্যে দিয়ে নরহরি চরিত্রটি একেবারেই মিলে গেছে। কারণ নরহরিকে দেখতে পেয়েছি যে প্রত্যেকটা শব্দ থেকে শুরু করে প্রত্যেকটা কথায় সে অত্যন্ত চিন্তামগ্ন হয়ে পড়ে এবং সে সবসময় সময় নেয় তা ভাবার জন্য। নাটকের প্রথম থেকে শেষ অবধি আমরা তার এই চিন্তাশীলতার ছবি দেখতে পাওয়া যায়। যদিও এই চিন্তাশীলতার পিছনে তার স্বার্থপরতা দেখতে পাওয়া যায়, তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যায়, তার অলসতার ছবিগুলো ফুটে ওঠে, কিন্তু তবুও তার যে চিন্তা, এই চিন্তার মধ্যে ডুবে থাকার যে ভাব, এটা তার সম্পূর্ণ নাটকে তার পরতে পরতে ফুটে উঠেছে। সুতরাং সেই কারণেই এই নাটকটির নামকরণ যথার্থ হয়েছে। দিয়ে তোমরা উত্তরটাকে শেষ করবে। আর এই ধরনের প্রশ্নগুলোতে অবশ্যই কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে দিয়ে প্রশ্নের উত্তর শুরু করবে। 27 দেখো লেখা আছে মূল শব্দ লক্ষ্মী দেওয়া আছে, আদি অর্থ আর প্রচলিত অর্থ ব্যবহার করতে বলেছে। আদি অর্থ অর্থাৎ লক্ষ্মী, আদি অর্থে কি ব্যবহার হতো? আদি অর্থে ব্যবহার হতো দেবী অর্থে, আর প্রচলিত অর্থে ব্যবহার হয় শান্ত মেয়ে অর্থে ব্যবহার হয়ে থাকে। শান্ত মেয়ে, ভালো মেয়ে। অন্ন শব্দটার আদি অর্থ কি ছিল? অন্ন শব্দটার আদি অর্থ ছিল সেই হিসাবে হলো খাদ্য, মানে সব রকম খাদ্যকেই অন্ন বলা হতো। আর এখন প্রচলিত অর্থে তা শুধুমাত্র দাঁড়িয়েছে ভাত অর্থে। এখানে বলা হয়ে থাকে, শব্দের সংকোচনও বলা হয়ে থাকে, অর্থাৎ যে অন্ন সব খাদ্য অর্থেই ব্যবহার হতো সেখানে শুধুমাত্র একটা ভাত অর্থে ব্যবহার করা হচ্ছে। এগুলো বলা হয় শব্দার্থের সংকোচনের মধ্যেও এগুলো পড়ে। এরপরে আসছে বৎস। বৎস শব্দটা ব্যবহার হয়ে থাকে সাধারণত, মানে আদি অর্থ যেটা ছিল তা হলো বাছুর। আর প্রচলিত অর্থে কোনো স্নেহ সম্বোধন বোঝাতে আমরা বৎস শব্দটাকে ব্যবহার করে থাকি। তাহলে দেখো, লক্ষ্মী আদি অর্থ ছিল দেবী, প্রচলিত অর্থে শান্ত মেয়ে বা ভালো মেয়ে অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অন্ন আদি অর্থ ছিল খাদ্য, সব রকমের খাদ্যকেই বোঝানো হতো। এখন প্রচলিত অর্থে সেটা শুধুমাত্র ভাত অর্থে ব্যবহার হয়ে থাকে। বৎস শব্দটা আদি অর্থ ছিল বাছুর, পরবর্তীকালে সেই প্রচলিত অর্থে দাঁড়িয়েছে স্নেহ সম্বোধন অর্থে আমরা বৎস শব্দটাকে ব্যবহার করে থাকি।
এখানেই শেষ হচ্ছে আমাদের চিন্তাশীল নাটকটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই চিন্তাশীল নাটকটা খুব ভালো করে পড়ে ফেলো এবং সমস্ত প্রশ্ন উত্তর একেবারে খুব ভালো করে তৈরি করে ফেলো। আর অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকো আর খুব ভালো থাকো।